দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনের আজকের পর্বে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার আঞ্জুমানেরা তামান্না। আজকের আয়োজনে আমরা কথা বলবো ত্বকের আধুনিক চিকিৎসা বা স্কিনের যে অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো এখন রয়েছে সে বিষয়টি নিয়ে, এবং আমার মনে হয় এই বিষয়টি নিয়ে এখনকার মানুষ সবাই খুব আগ্রহী এবং কখন কোথায় কি করা হচ্ছে সে বিষয়গুলো আজকে পুরোটাই জেনে নেব। আমার সাথে রয়েছেন ডাক্তার তাসনিম খান, তিনি কনসালটেন্ট ডার্মাটোলজি লেজার চেন স্কিন সেন্টার। ডাক্তার তাসনিম খান, প্রথমে অনেক স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। থ্যাংক ইউ আপনাকে ইনভাইট করার জন্য। জি, আমি বলছিলাম আসলে ত্বকের আধুনিক চিকিৎসা বা স্কিনের অ্যাডভান্স ট্রিটমেন্ট, আসলে ত্বকের চিকিৎসা তো অনেক রকম রয়েছে, আমরা কিন্তু এখন খুব আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলছি। এর মধ্যে একটি কমন বিষয় আসে লেজার, যেটা মনে হয় মানুষ সবাই এর নামটি জানে। তার পাশাপাশি আরও অনেক রকম চিকিৎসা রয়েছে আমরা জানি। একটু আপনার কাছে শুনবো, আপনার সেন্টারে আপনি কোন কোন অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো আসলে রোগীদের দিচ্ছেন? আসলে স্কিনের ট্রিটমেন্ট তো অনেক যুগ যুগ ধরেই হয়ে আসছে, তো এরপর আস্তে আস্তে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট প্রবলেম বেসড ট্রিটমেন্টগুলো ইন্ট্রোডিউস হতে শুরু করেছিল। বাস লাস্ট ফিউ ইয়ার্সে দেখা গেছে যে আপনার আমরা অ্যান্টি এজিং নিয়ে কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিজের সাথে মিল রেখে যে লেজার বা অন্যান্য ট্রিটমেন্টগুলো এগুলো কিন্তু আমরা ইন্ট্রোডিউস করেছি। এর মধ্যে আমার সেন্টারে যদি বলেন তাহলে তো অবশ্যই বলতে হবে যে আমরা যেহেতু আমি অ্যান্টি এজিং নিয়েই সবচেয়ে বেশি কাজ করি। অ্যাজ এ ডার্মাটোলজিস্ট, ভেনেরোলজিস্ট, ওই সেক্টরটা নিয়ে তো আসলে স্কিনের সবগুলো ব্যাপার নিয়েই কাজ করি, ডিজিজ বেসড কাজ করি বা বিউটিফিকেশন বেসড সব কিছু নিয়েই কাজ করি। বাট অ্যাডভান্স ট্রিটমেন্ট যদি আমরা বলতে চাই তাহলে আপনার ডিজিজের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের লেজারগুলো আমরা ইন্ট্রোডিউস করেছি। লেজারের আসলে অনেকগুলো টাইপস আছে, এক একটা আপনার ডিজিজের সাথে এক এক রকম লেজার আমরা ইন্ট্রোডিউস করেছি। বা আপনার বিভিন্ন ধরনের রিজেনারেটিভ যে থেরাপিগুলো আছে, আপনারা অনেকেই জানেন হয়তো যে প্লেটলেট রিচ প্লাজমার থেরাপি, যেগুলো এটাও অনেক বেশি নতুন বলবো না, আমরা লাস্ট 2 to 3 ইয়ার্স বা 4 ইয়ার্স থেকে আমরা পিআরপিটাকে কিন্তু ইউজ করি, কিন্তু এই পিআরপিটাকে আরও অ্যাডভান্স পদ্ধতিতে রেডি করার ব্যাপার যেগুলো, এগুলো আসলে যেহেতু অ্যাডভান্স ট্রিটমেন্ট নিয়ে কথা বলছি, সো বলতে হবে যে পিআরপিগুলোকে আমরা আরও অ্যাডভান্সলি আরও প্রসেসড ওয়েতে নিয়ে আসতে পেরেছি, বিভিন্ন কনসেন্ট্রেশনে নিয়ে আসতে পারছি। এছাড়াও আমাদের ফটোথেরাপি যে মেশিনগুলো ছিল বিভিন্ন শ্বেত রোগের জন্য বা সোরিয়াসিস ওরিয়েন্টেড যে রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলোর জন্য, তো ওগুলারও এখন আরও অনেক অ্যাডভান্স মেশিনগুলো আমরা ইন্ট্রোডিউস করেছি। সো এইগুলো ছাড়াও আরও অনেক ধরনের মেশিনারিজ তো আছেই যেগুলো আসলে ডিজিজের সাথে আমরা মিল রেখে কাজগুলো করি। অ্যান্ড আরও যদি বলতে চাই যে লেজারটাকে যদি আমরা ভাগ করি, সেক্ষেত্রে লেজার তো আসলে পিগমেন্টেশনের লেজার আছে, ভাস্কুলার প্রবলেমগুলোর লেজার আছে, আপনার কাটিং লেজার বা ফ্র্যাকশনাল লেজার, বিভিন্ন ধরনের লেজার আছে। এবং অ্যাডভান্সের মধ্যে হচ্ছে যেমন আমরা বলি যে এক্সাইমার লেজার আছে, যেটা আমরা ভিটিলিগোর জন্য, সোরিয়াসিসের জন্য আমরা ইউজ করছি। আমাদের পিকো লেজার, পিকো সেকেন্ড লেজার যেগুলো আছে, এগুলো একদম অ্যাডভান্স টেকনোলজি, এগুলো আমরা ইন্ট্রোডিউস করেছি আমাদের ওখানে। এছাড়া আরও আপনার এনার্জি বেসড অনেক ডিভাইসই আছে। বাট আমি যেহেতু অ্যান্টি এজিং নিয়ে কাজ করি, সো অ্যান্টি এজিং নিয়ে কাজ করতে গেলে বেসিক্যালি আমরা তো বলি যে আমাদের এজিংয়ের সাইনের সাথে এক একটা মানুষের এক এক ধরনের চেঞ্জেসগুলো আসে। কখনো রিঙ্কেলের প্রবলেম দেখা যায়, কখনো ফেসের ভলিউম কমে যাচ্ছে, কখনো আপনার স্যাগিং হচ্ছে, লুজ স্কিন হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেমের ওয়াইজ আমরা আসলে ট্রিটমেন্টগুলো ইন্ট্রোডিউস করেছি। এর মধ্যে যেমন বোটক্স আছে, ফিলার্স আছে, থ্রেডস আছে, হাইফু আছে, আরও অনেকগুলো টেকনোলজি কিন্তু আছে। ইভেন বডি শেপিংয়ের জন্য আমরা কুলটেক যে মেশিনটা আমাদের, ক্রায়োলাইপোলাইসিস, এগুলো সবই অ্যাডভান্স টেকনোলজি যেগুলো আমরা ইন্ট্রোডিউস করেছি অলরেডি, অনেক দিন থেকেই করছি। আরও যদি স্পেসিফিক্যালি বলতে চাই, এই যে অ্যান্টি এজিংয়ের কাজগুলো যেগুলো আমরা করি বা আমি করি বেসিক্যালি, এগুলো আসলে ডে বাই ডে এগুলোর এক একটা নতুন নতুন প্রোটোকল আসে, নতুন নতুন ট্রিটমেন্ট পদ্ধতিগুলো আসে, নতুন নতুন প্রোডাক্ট বা মেডিসিন যদি বলি সেগুলো আসে, টেকনিকগুলো চেঞ্জ হয়। সো এগুলোর উপরে কাজ করতে যেয়ে কিন্তু আমাদের অনেক অ্যাডভান্স স্টাডি করতে হয়, ট্রেনিং করতে হয়, এবং সেই ওয়াইজ প্রোডাক্টের সাথে আমাদেরকে কাজ করতে হয়। জি, তার মানে আসলে আপনি এখানে 2-3টা কথা বললেন। একটি হচ্ছে ডিজিজ ওয়াইজ আপনারা চিকিৎসা দিয়ে থাকেন, এবং সেক্ষেত্রে অ্যাডভান্স দিলেও আপনাকে দেখতে হয় আসলে কোন ডিজিজটা হচ্ছে, এবং সেই ওয়াইজ আপনাকে চিকিৎসা নির্ধারণ করতে হয়। এবং পাশাপাশি আপনি বিউটিফিকেশনের একটা কথা বলেছেন। আসলে এখন বিউটিফিকেশন নিয়ে অনেক আলোচনা, সবাই আসলে সবার কিছু মনের ইচ্ছা থাকে,
তার বিউটিফিকেশন নিয়ে, সেটা হয়তো আপনাদের কাছে গিয়ে বলেন তারা। এবং অ্যান্টি এজিং, যেহেতু অ্যান্টি এজিং আপনি বেশি কাজ করছেন, আমি এটা দিয়ে আজকে মূলত আলোচনাটা শুরু করব। এই যে অ্যান্টি এজিংয়ের কথা বললেন, এটা আমি যদি বলি, এটা আসলে কখন শুরু করা প্রয়োজন? অ্যান্টি এজিং মানে আমরা জানি যে বয়সটাকে যতটা ধরে রাখা যায়, ধরে রাখা যায়। তো সেই ক্ষেত্রে একজন মানুষ আসলে কোন সময়টা, কেউ যদি মনে ইচ্ছে থাকে যে আমি অ্যান্টি এজিং চিকিৎসা করব, আসলে কোন সময়টায় তার আপনার কাছে যে মানে আসা শুরু করা উচিত, যাওয়া প্রয়োজন? ইউজুয়ালি আমরা দেখি যে আমাদের ফেসের, বেসিক্যালি আমরা যদি অ্যান্টি এজিং বলতে যাই, আমরা সবাই কিন্তু ফেসটাকে কনসেন্ট্রেট করি, তাই না? সো ফেসের যে চেঞ্জেসগুলো আসে সেটা হচ্ছে দেখা যায় যে স্কিনের একটা চেঞ্জ আছে, স্কিনের নিচে আমাদের যে ফ্যাট আছে, ফ্যাটের একটা চেঞ্জেস আসে, এরপর তার নিচে বোনস আসে, বোনসেরও একটা চেঞ্জেস আসে। তো ইউজুয়ালি এই ধরনের চেঞ্জেসগুলো আমরা দেখি যে আর্লি 30 থেকে লেট 30 থেকে আর্লি 40 ওই সময়টাতে স্টার্ট হওয়া শুরু করে। বাট আমরা বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে যদি অ্যান্টি এজিং ট্রিটমেন্টটাকে স্টার্ট করা যায়, সো এজিংয়ের সাইনগুলো কিন্তু ডিলে হয়। বাট এজিং যখন একবার হয়ে যাচ্ছে তখন কিন্তু এটাকে রিভার্স করা যায়, বাট যদি ওই রিভার্সটা করার চেয়ে বেটার আগে যদি আমরা স্টার্ট করি, সেক্ষেত্রে কিন্তু প্রিজার্ভ থাকে যে ব্যাপারটা, তাই না? সো 30-র পর থেকেই বা 30-র শুরু থেকেই কিন্তু ট্রিটমেন্টগুলো স্টার্ট করা যায়। নট অনলি যে এইজেইনের জন্যই আমরা এই ধরনের ট্রিটমেন্টগুলো করি, এই ট্রিটমেন্টগুলো কিন্তু আমরা যে কারোর জন্যই করতে পারি। ধরেন আমি এখন এইজেইনের সাইনটাকে ডিলে করার জন্য হয়তো বোটক্স করছি বা হচ্ছে ফিলার্স করছি। এখন একটা ফিলার আমরা রিশেপিংয়ের জন্য করি, ফেসকে রিশেপিংয়ের জন্য, নোজকে রিশেপিংয়ের জন্য করি। হয়তো একটা 16 থেকে 18 বা 20 বছর বয়সের একটা বাচ্চা আমার কাছে আসলো, সো এসে যদি কেউ বলে যে আমি আপনার নোজটাকে শার্প করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু তার এইজেইনের ব্যাপারটা আসতেছে না, তার নিজের ইচ্ছা বা মনের একটা চাহিদা থেকে আসতেছে। সো ওই কাজগুলো কিন্তু আমরা করি। সেক্ষেত্রে ওটাকে আমরা অ্যান্টি এজিং না বলে ওটাকে হয়তো তার নিজের ইচ্ছার বা বিউটিফিকেশনের একটা পার্ট হিসেবে করতে পারি। বাট প্রসেসগুলো হচ্ছে এক, প্রসিডিওরগুলো হচ্ছে এক, যে বোটক্স, ফিলার্স, থ্রেডস, এগুলোর আলাদা আলাদা ফাংশনিংটা আমরা বিভিন্ন প্রবলেমের জন্য অ্যাপ্লাই করছি। তাহলে এই যে বলছেন যে কেউ যদি প্রিভেন্ট করতে চায় তাহলে একটু আর্লি আসাই তার জন্য, আর্লি আসাই প্রয়োজন। হ্যাঁ। আর কেউ যদি যখন মনে হবে যে না আমার এখন অ্যান্টি এজিং চিকিৎসা নেওয়া প্রয়োজন, বা আপনি যেটা বলছিলেন, তাহলে যে কোনো সময় গেলেই তারা সেই চিকিৎসাটা নিতে পারে, যে কোনো সময় আসতে পারে। সেটা অ্যান্টি এজিং বেসিক্যালি 30 থেকে আমরা বলি যে 30-র পর থেকে বা 25 থেকেও স্টার্ট করতে পারে। কিছু কিছু প্রসিডিওর আছে, কিছু কিছু প্রসিডিওর তো আসলে অনেক রকমের আছে, একটু ম্যাসিভ আছে, কিছুটা হচ্ছে লাইট কিছু প্রসিডিওর আছে প্রিজার্ভ করার জন্য। যেমন আমরা পিআরপি থেরাপিটার কথাই বলি, যদি ভেরি সিম্পল একটা, মানে ভেরি কমন, সিম্পল না, ভেরি কমন একটা প্রসিজার। এখন মোটামুটি সবাই পিআরপিটাকে চিনে, আপনিও হয়তো বা জানেন, তাই না? সো পিআরপিটাকে যদি আমরা 25-এর পর থেকে পেশেন্টদেরকে একটু এটার জন্য এনকারেজ করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ফাইন লাইন্স বা রিঙ্কলস যেগুলো হচ্ছে আর্লি 30-তে আসতে শুরু করে। সো যদি সে মাঝে মাঝে একটা করে প্রসিডিওর নেয়, সেক্ষেত্রে কোলাজেন ফাইবারটা তার নতুন করে প্রোডাকশনটাও একটা কন্টিনিউয়েশনটা রয়ে গেল। ইউজুয়ালি দেখা যায় 25-এর পর থেকে কিন্তু কোলাজেনের ডিস্ট্রাকশনটা শুরু হয়ে যায় এবং প্রোডাকশনটাও কিন্তু কমে যায়। সো ওই সময় যদি আমরা সিম্পলি একটা পিআরপি থেরাপিটাই স্টার্ট করি, সেক্ষেত্রে কিন্তু তার এইজেনের সাইনটা অনেকটাই ডিলে করবে। জি, এই ক্ষেত্রে একটু জানার রয়েছে, আপনি কিন্তু বেশ কয়েকটি টার্ম বললেন, ফিলার রয়েছে, বোটক্স রয়েছে, এই বিষয়গুলো যারা কেউ যদি সার্ভিস দেন, একটু জানার প্রয়োজন যে সার্ভিস আসলে কতদিন নেবেন, বা সবসময় নেওয়ার প্রয়োজন কিনা, বা নিলে আসলে এটা কতদিন পর্যন্ত থাকে, যে কেউ যদি একটা ফিলার নিল বা একটু বোটক্স করলো, এটা তাকে কতদিন এই সার্ভিসটি তাকে আসলে সুবিধাটি দিবে? আচ্ছা, 3টা ওয়ার্ড আমি যেটা ইউজ করেছি সেই 3টা নিয়েই আগে বলি, দেন বাকিগুলো হয়তো বলতে হবে। কারণ বোটক্সটা হচ্ছে একটা পিউরিফাইড প্রোটিন। এটা বেসিক্যালি আমাদের যে মাসল আছে, মাসলটাকে রিল্যাক্স করার জন্য আমরা ইউজ করি। লাইক যখন এজ হয়ে যাচ্ছে, আমাদের রিঙ্কেলগুলো যখন আসতেছে, রিঙ্কেল মিনস হচ্ছে কি ফোরহেড লাইনে অনেকগুলো রিঙ্কেল আসে, চোখের পাশে রিঙ্কেল আসে, এই এরিয়াগুলো আমাদের ডাউন হয়ে যায় বা জাওয়েলের মতো এগুলো তৈরি হয়ে যায়, ল্যাক্স হয়ে যায় স্কিনটা নিচের দিকে। সো এই যে রিঙ্কেলগুলো আসতেছে, এই রিঙ্কেলটা কেন আসে? আমাদের মাসেলের ওভার বা অ্যাক্টিভিটিসের জন্য। সো আমরা যদি ওই মাসেলটাকে কিছুটা রিল্যাক্স করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের রিঙ্কেলগুলো খুব বেশি পড়বে না। বা
আমরা ইউজুয়ালি রিঙ্কলটাকে না আসার জন্য, রিমুভ করার জন্য কিন্তু বোটক্সটা করছি। বোটক্স যদি আমরা খুব ভালো মানের প্রোডাক্টের সাথে করি, মেডিসিনের সাথে করি, সেক্ষেত্রে এটা 6 মান্থ পর্যন্ত ঠিক থাকে। এরপর ওর অ্যাক্টিভিটিসটা নষ্ট হয়ে যায়, আবার পেশেন্ট চাইলে করে নিতে পারে। এখন সেকেন্ড কোশ্চেনটা এরকম থাকে পেশেন্টের যে আমি 6 মান্থ পর যখন আমার এটার অ্যাক্টিভিটিসটা শেষ হয়ে যাবে তখন কি আমার স্কিন আরও খারাপ হয়ে যাবে কিনা। একদমই খারাপ হবে না। আজকে যে কন্ডিশনে উনি আছেন ঠিক ওই কন্ডিশনেই 6 মান্থ পর উনি ওনাকে পাবেন, এবং এটা রিপিটেডলি করা যেতে পারে, কোনো ধরনের সাইড ইফেক্ট নাই। অফকোর্স একটা গুড মেডিসিন অ্যান্ড গুড হ্যান্ডে তাকে করতে হবে। এরপর যদি আমরা ফিলারে আসি, ফিলারটা হচ্ছে একটা জেল লাইক ম্যাটেরিয়াল, যেটা মোস্টলি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কি হাইলুরোনিক অ্যাসিড। ইটস আ ন্যাচারাল থিং, যেটা আমাদের বডিতেই তৈরি হয়, বাট বয়সের সাথে সাথে এটা দেখা যায় যে আপনার ওইভাবে প্রোডাকশনটা হয় না, ডিজলভ হয়ে যায় বডি থেকে। এবং পাশাপাশি আমাদের যে বয়সের ছাপটা আসতেছে সেই ক্ষেত্রে যেমন যে চেঞ্জেসগুলোকে, চোখের নিচে একটা গর্ত হয় তাই না, চিক্সগুলো এখন যেরকম আমাদের একদম একটা ভলিউম আছে, এই ভলিউমটা কিন্তু বয়সের সাথে থাকে না, ফ্ল্যাট হয়ে যায়। ফ্ল্যাট হয়ে যাওয়ার কারণটাকে দেখা যায় যে আমাদের বোনসের রিজর্পশন হয় বা নিচের ফ্যাটটা আস্তে আস্তে ডিজলভ হয়ে যায়। সো এটা ফ্ল্যাট একটা প্রোফাইল চলে আসে। আমরা হাসলেই দেখা যায় এখানে একটা বড় একটা ডিপ স্মাইল লাইন বলি আমরা সবাই এটাকে। সো এরকম তৈরি হয়, কিংবা স্কিনটা নিচের দিক থেকে আস্তে আস্তে স্যাগি হয়ে যেতে থাকে। তো এই যে কিছু ভলিউমের চেঞ্জ যেগুলো আসে, এই ভলিউমের চেঞ্জগুলোকে আমরা সাধারণত হাইলুরোনিক অ্যাসিড যে ফিলারটা আছে ওটা দিয়ে আমরা আবার রিশেপিংটা করতে পারি। নট অনলি দ্যাট, এই হাইলুরোনিক অ্যাসিডটা দেখা যায় যে আমরা অনেক জায়গায় রিশেপিং করছি, নোজটাকে করছি, লিপসটাকে করছি। শুধু যে বিউটিফিকেশনের জন্যই করি সেটা কিন্তু না, অনেকের অনেক প্রয়োজন থেকেও কিন্তু আসে। যেমন আমরা দেখি যে নট অনলি যে আমাদের এরকম সিটি বা মেট্রোপলিটন সিটিগুলো থেকেই পেশেন্টরা আসতেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু আমাদের কাছে অনেক বাবারা, মায়েরা মেয়েদেরকে নিয়ে আসতেছে ডক্টর, যে আমার মেয়েটার একটা হয়তো নাকটা একটু অনেকটা স্যাডেল, বিয়ে হচ্ছে না, বা আরও অনেক ধরনের প্রবলেমই থাকে। হয়তো একটা অ্যাক্সিডেন্টাল একটা স্কার আছে ফেসের মধ্যে, যে জায়গাটা একদম ডিপ্রেস হয়ে আছে, গর্ত হয়ে আছে, যেটার জন্য মেয়েটার হয়তো বা বিয়ে হচ্ছে না। এখন আমি রিয়েল স্টোরিগুলোই বলছি। তো ওই ধরনের কেসগুলোকেও কিন্তু আমরা ট্রিট করি। সেক্ষেত্রে আমরা লেজার কিছু থাকে, পাশাপাশি আমরা ফিলার ইন্ট্রোডিউস করি। তো সৌন্দর্যের জন্য এবং হচ্ছে মানুষের কিছু স্কার বা নেসেসিটির জন্য কিন্তু আমরা এই কাজগুলো করছি। আমার মনে হয় আসলে যে নেসেসিটিটাই আসলে মূল বিষয় হওয়া উচিত। অফকোর্স তাই, যেটা রোগীরা হয়তো মনে করছেন তার এই জিনিসটা তার প্রয়োজন, সেই ক্ষেত্রে আসলে আমি আরও এই বিষয়গুলো নিয়ে জানবো। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি নিয়ে ফিরছি আবার আপনার কাছে। ডাক্তার তাসনিম খান, বিরতির পর আবারও ফিরলাম আপনার কাছে। আমরা শুনছিলাম অ্যান্টি এজিংয়ের যে বিষয়গুলো আপনি বলছিলেন, এবং বলছিলেন যে এগুলো করলে একটা মেয়াদ থাকে এবং মেয়াদের পরে আসলে খুব একটা চেঞ্জ আসে না, আপনারা আবার করে দিলে তিনি আগের মতনই থাকতে পারেন। আরও একটি প্রশ্ন, আপনি এটা রোগীদের কথা অলরেডি বলেছেন এবং অনেকে জানতে চান এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা, আমি করলে কোনো জটিলতা তৈরি হতে পারে কিনা আমার শরীরে এই চিকিৎসাগুলো নিলে। প্রথমত হচ্ছে যে আমরা অলওয়েজ এনকারেজ করি যে আপনি একটা ভালো মেডিসিনের মাধ্যমে করেন, কারণ বিভিন্ন দেশের মেডিসিনগুলো আছে, এগুলো কিন্তু আমাদের দেশে তৈরি হয় না, ইউএসএ হয়, কিছুটা আপনার ইউরোপিয়ান কিছু মেডিসিন আছে, কিছু কোরিয়ান আছে, ইভেন চাইনিজ অনেক মেডিসিনগুলো কিন্তু আছে। বাট একটা গুড কোয়ালিটি মেডিসিন দিয়ে করা উচিত। এই যে আপনি কিছুক্ষণ আগে আমাকে জিজ্ঞেস করলেন যেটা যে কতদিন থাকে, সাস্টেইন করে, একটা ভালো মেডিসিন দিয়ে যদি আমরা কাজগুলো করি এগুলো আপ টু 2 ইয়ার্স পর্যন্ত কিন্তু থেকে যায়। বাট যদি লো কোয়ালিটি প্রোডাক্টের সাথে কাজগুলো করে সেটা দেখা যায় যে মানে হয়তো 6 মান্থও এরপর হয়তো বা থাকে না। তো অলওয়েজ আমরা এনকারেজ করি যে আপনি একটা ভালো মেডিসিনের সাথে কাজ করেন। অ্যান্ড সেকেন্ড যেটা বলবো যে দিজ আর ভেরি সেন্সিটিভ ওয়ার্ক, ভেরি সেন্সিটিভ। সো একটা জায়গায় যদি মানে একটা মাসেলকে ইনজেক্ট করতে যেয়ে যদি আমরা অন্য একটা মাসেলকে ইনজেক্ট করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু অন্য একটা মাসেলের রিল্যাক্সেশন হয়ে যাবে এবং আলটিমেটলি আপনার ফেসটা কিন্তু ডিফারেন্ট একটা মানে আপনি মুভমেন্ট অফ হয়ে যাবে,
বিভিন্ন ধরনের ডিফিকাল্টিসগুলো কিন্তু আসবে এবং এই বোটক্সটাকে আমরা রিভার্স করতে 6 মান্থ সময় লেগে যাবে। সো আপনি একটা ভুল মাসলকে যদি ইনজেক্ট করেন সেক্ষেত্রে ওই মাসলটা রিল্যাক্স হয়ে গেল, আপনার ফাংশনিংটা, আপনার ফেসের ফাংশনিংটা কিন্তু একদমই এলোমেলো হয়ে যাচ্ছে। যারা খুব ভালো করে কাজ করে, ওয়েল ট্রেন্ড ডার্মাটোলজিস্ট, ডক্টর যারা, তাদের হাতেই আমি কাজ করতে বলবো। এখন কিন্তু আমরা দেখি যে আচ্ছা, আরেকটু বলতে চাবো যেটা, যে বোটক্স তো মানে একটা মাসেলকে রিল্যাক্স করতে যে আমরা ইউজ করি, বাট এই যে ফিলারের যে প্রোডাক্টের কথা আমরা বলছি, এটা নিয়ে আমার না বললেই নয়। বিকজ এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট যেটা আসলে খুব সেন্সিটিভ মিনস এটা আপনার ফেসের শেপ যেমন ক্রিয়েট করছে, ভলিউম দিচ্ছে, সব কিছুই করছে, বাট এটার যদি অ্যাক্সিডেন্টাল কোনো ইনজেকশন হয়ে থাকে, সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট আমরা দেখি যেটা, যে আপনার ব্লাড ভেসেলকে যদি পিয়ার্স করে যায় নিডলটা, এবং ওই ব্লাড ভেসেল বা রক্তনালীর মধ্যে যদি প্রোডাক্টটা বা ফিলারটা ইনসার্টেড হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় ব্লাড সাপ্লাইটা ওই এরিয়াতে কম্প্রোমাইজড হয়ে যায় এবং পরবর্তীতে ওই এরিয়াটা নেক্রোসিসড হয়ে যায়, দ্যাট মিনস ডেড হয়ে যায়। সো ইটস আ ভেরি সেন্সিটিভ ওয়ার্ক। অফকোর্স একটা ওয়েল ট্রেন্ড হ্যান্ডে করা উচিত। যে ডিফিকাল্টিসটা আমরা ফেল করি, যেটা ফেস করি, আপনি বলতে চাচ্ছিলেন যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেশে এখন আমরা দেখছি যে আপনার নন মেডিকেল পার্সনরাও লোকালি ব্যবহার করছে, লোকালি, এবং ছোট ছোট বিউটি পার্লার থেকে শুরু করে অনেকেই ঘরে বসে বোটক্স ফিলারের ট্রায়াল দিচ্ছেন। দ্যাট ইজ ভেরি অ্যালার্মিং। এবং অনেক কেস আমরা পাই যেগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে এবং ড্যামেজ করে আমাদের কাছে আসছেন। এগুলো নিয়ে আসলে আমরা অনেকবার অনেক ডক্টরে, আমাদের সিনিয়র যারা আছেন বা আমরা অনেকেই কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আলটিমেটলি এটার কোনো সলিউশন কিন্তু আমরা এখনও পাইনি। একটা ডক্টরই আমরা বুঝতে পারবো যে একটা মানুষের বা একটা পেশেন্টের শরীরের কোথায় রক্তনালীটা আছে, কোথায় নার্ভটা আছে, কোথায় কোন মাসেলটা আছে, এটা ডিস্ট্রিবিউশনটা কি, তাই না? বাট একজন নন মেডিকেল পার্সন কি করে এটা করতে পারেন? আসলে আমাদের জি, এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনি দিয়েছেন, এবং এই প্রশ্নটিতে আমি অলরেডি যেতাম, কারণ আমরা কিন্তু দেখছি লোকালি বিভিন্ন, যেটা বললেন, বিউটি পার্লারগুলোতে এই ধরনের অ্যাস্থেটিক চিকিৎসাগুলো তারা দিচ্ছে এবং খুব ফলো করে প্রচার করছে। এবং আমার মনে হয় আপনারা এই বিষয়টিতে, যারা ডার্মাটোলজি সোসাইটিতে রয়েছেন, এই বিষয়টি নিয়ে এগিয়ে আসতে পারেন, এবং যে কেসগুলো খারাপ হয়ে আপনাদের কাছে আসছে সেগুলোকে সবার সচেতনতার উদ্দেশ্যে একটু সামনে নিয়ে আসা, যে স্কিল্ড চিকিৎসকের কাছে না করে অন্যান্য জায়গায় গেলে এটি আরও খারাপ বয়ে আনতে পারে। ডাক্তার তাসনিম খান, অনেকগুলো বিষয় আসলে উঠে আসলো এক্ষেত্রে, যেহেতু অ্যান্টি এজিং নিয়ে শুনছিলাম এবং বিউটিফিকেশন সাথে অ্যাড হয়ে যাচ্ছে অ্যান্টি এজিংয়ের সাথে, একটু জানতে চাও, ইদানিং আসলে অনেকেই দেখি ফেস শেপিংয়ের কথা একটি বলছে। আপনি একটু আগে নোসের কথা বললেন, লিপ ফিলার এবং আইয়ের নিচে বিভিন্ন জিনিস ইউজের কথা, বডি শেপিং, এই বিষয়গুলো আসছে। তো সেই ক্ষেত্রে একটু ফেস শেপ নিয়ে আমি জানতে চাই আপনার কাছে, আসলে ফেস শেপিং বলতে কি বোঝায়? আমরা দেখছি ইদানিং সবার মধ্যে একটা, এই যে চীনের যে জায়গাটা, সেটাকে চাপিয়ে ফেলার একটা টেন্ডেন্সি চলে এসেছে। আসলে কি ফেস শেপিং বলতে এই অংশটিকেই বোঝায়? এটা কেন আসলে? আপনি একটু নোটিস করবেন যে ককেশিয়ান, ওদের ফেস একরকম। আচ্ছা, ককেশিয়ানদের বাদই দিয়ে আমরা এশিয়ান ফেসে যদি আসি, থাই যারা, ওদের ফেসের শেপটা একরকম, আমরা বাঙালি ইন্ডিয়ান, আমাদের ফেসটা একরকম, পাকিস্তানিদের আরেক রকম, আবার চাইনিজদের আরেক রকম। সো একটা সাবকন্টিনেন্টে কিন্তু এক একটা কান্ট্রি ওয়াইজ আমরা ভাগ হয়ে যাচ্ছি। সো ফেস শেপিংটা যদি আমরা বলি, আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি অ্যাকচুয়ালি আমার ফেসটা কেমন, এবং প্রত্যেকটা ফেসের কিন্তু একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী এটাকে শেপ করতে হয়। যখন আমরা ডক্টররা করছি, যারা একদমই ওয়েল ট্রেন্ড, আমরা শিখে এসে করছি, তারা কিন্তু, তাদের কাছে যদি একটা ক্লায়েন্ট আসে বা পেশেন্ট আসে, এসে যদি বলে যে ডক্টর আমি আমার ফেসটাকে ভি করতে চাই, যেমন ভি শেপটা কিন্তু এখন খুব ট্রেন্ডি একটা ব্যাপার, আপনি নিশ্চয়ই শুনেছেন। সো ভি করতে চাইলেই শুধু ভি করা যাবে না, আপনার ফেসের সাথে আপনার সাথে যাচ্ছে কি না সেটাকে খেয়াল করতে হবে। সো প্রথমত হচ্ছে আমি বলবো পেশেন্টদেরকে, যেটা আমি করি, যে অবশ্যই তাকে বোঝাতে হবে যে আপনি যেটা চাচ্ছেন সেটা যদি আপনার সাথে যায়, অফকোর্স আপনি করতে পারেন, আদারওয়াইজ এটা কিন্তু করা উচিত হবে না। ট্রেন্ডি বলে কোনো কিছু করা যাবে না। এবং প্রত্যেকটা শেপের একটা কিন্তু নির্দিষ্ট মাপ আছে আমাদের, এবং ওই মাপের বাইরে যে কাজ করা আসলে উচিত না, ভালো লাগে না। এখন
কোশ্চেনটা যেমন ছিল আপনার যে ফেস শেপিং মানে কি, ফেস শেপিং মানে কি, অফকোর্স আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন, তারপরেও যেমন একটু চেঞ্জ আমরা চাই অনেকেই, তাই না? যেমন নোজের কথা বলছি, লিপের কথা বলছি, ঠিক তেমনই চিক বোনসের কথা বলছি। সো ওই মাপ অনুযায়ী যে আমরা চেঞ্জটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা শেপ মানে হচ্ছে একটা আকৃতি তৈরি করা, যেটা এইজের সাথে হয়তো ভলিউমটা কমে গেছে, স্যাগিং হয়ে গেছে, স্কিনটা ঝুলে গেছে, সেটাকে আমরা আবার রিস্টোর করতে পারি। রিস্টোরের পাশাপাশি তার হয়তো অনেকের হয়তো ফেসটা অনেক গোল, সে চায় একটু লম্বাটে হোক, অফকোর্স আমরা তাকে লম্বা ফেস বা ওভাল শেপ ফেসে আমরা আনতে পারি, কোনো ইস্যু নেই, বাট একটা নির্দিষ্ট মাত্রা মেনটেন করে এটাকে করতে হবে। চাইলেই ইচ্ছা মতো ফিলার বোটক্স ইন্ট্রোডিউস করা উচিত না। আমরা প্র্যাকটিস যারা করি আমাদের অ্যাকচুয়ালি বোঝানো উচিত আমাদের পেশেন্টদেরকে বা ক্লায়েন্টদেরকে যে কতটুকু হবে কতটুকু হবে না, এরপরই আসলে কাজ করা উচিত। জি, এই প্রশ্নটা এই জন্যই করা কারণ এই যে আপনি বলছেন যে সবাইকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট শেপ দিয়ে দিয়েছেন এবং সেটা আসলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তার সাথে যাবে কিনা চিন্তা করেই আসলে এই সিদ্ধান্ত। এবং আরেকটা জিনিস আমি বলবো, আমাদের পেশেন্টদের দেখা যায় অনেক এক্সপেকটেশন থাকে। কী ধরনের এক্সপেকটেশন? এসে হয়তো বলে ডক্টর কোনো একটা সেলিব্রিটি ফেস হয়তো বা আমাদেরকে দেখাচ্ছে, ডক্টর আমি আমার ফেসের শেপটা এরকম করতে চাই। কেউ এসে হয়তো বলছে আমার ফেসটা গোল করতে চাই, কেউ বিভিন্ন বিভিন্ন ধরনের একটা মনের ইচ্ছা বলে মানে প্রকাশ করে। সেই ক্ষেত্রে আমাদের উচিত যে পেশেন্টকে পুরোপুরিভাবে বোঝানো যে কতটুকু সম্ভব কতটুকু সম্ভব না, বিকজ এক একটা স্ট্রাকচার কিন্তু ফেসের বনি স্ট্রাকচার এক এক রকম, বা ওই ফেসটা আপনার সাথে যাবে কি না, কতটুকু হওয়া সম্ভব কতটুকু হওয়া সম্ভব না। ওভার এক্সপেকটেশন নিয়ে অনেক সময় পেশেন্টরা বসে থাকেন, কাজ করার পর হয়তো বা তার এক্সপেকটেশন ওয়াইজ হলো না জিনিসটা। সো এই জিনিসগুলো আমাদের আসলে একটা মানুষকে বুঝিয়ে যখন আমরা কাজ করি তাহলে ওইটা তার জন্য বেটার হয়। কাউন্সিলিং এর মাধ্যমে আসলে বুঝিয়ে বলা। এক্স্যাক্টলি। যেহেতু আপনি একটু শেপের কথা বলছেন এবং ভি শেপটা এখন খুব চলছে, সবাই খুব চাচ্ছে ভি শেপ করার কথা, যদি কেউ করেই ভি শেপ করলো বা শেপ চেঞ্জ করলো, এটা আসলে কতদিন কার্যকরী থাকে? কার্যকরী ভি শেপটা আসলে আমরা কয়েকটা মেডিসিন একসাথে কাজ করি, কয়েকটা প্রসিডিউর করি। কারো যদি এই জায়গাটাগুলো স্যাগিং থাকে সেক্ষেত্রে আমরা থ্রেড করে নিই, থ্রেড করে এটাকে স্কিনটাকে আমরা কিছুটা লিফট করে নিই। এরপর হচ্ছে আমরা যদি স্যাগিংটা কিছুটা কমানোর জন্য এবং মোর শার্প করার জন্য আমরা অনেকটা বোটক্স করছি। অ্যান্ড মেইনলি ভি শেপটা করা হয়েছে ফিলারের মাধ্যমে, দ্যাট মিনস ভলিউম ইন্ট্রোডিউস করতে হয়, যেটা আপনি শুরুতেই বলছিলেন যে এই জায়গাটাকে অনেকে প্রোট্রুড করতে একটু পছন্দ করছে, ইলংগেটেড করতে পছন্দ করছে। এই মেইন কাজটাই হচ্ছে আমাদের ফিলার দিয়ে হয়। হ্যাঁ, সো বোটক্স ফিলার থ্রেডস এক একটার ফাংশনিং ক্যাপাসিটি এক এক রকম, এবং ফিলার যদি আমরা খুব ভালো একটা কোয়ালিটি দিই আপ টু 2 ইয়ার্স পর্যন্ত এটা থাকে। থ্রেডটাও মোটামুটি 1-1.5 বছর 2 বছর পর্যন্ত থাকে যদি আমরা খুব ভালো মানের কিছু ইউজ করে থাকি। বাট বোটক্সটা 6 মান্থের উপরে কাজ করে না, এটাকে আবার ইন্ট্রোডিউস করতে হয়। একটু জানতে চাই হেয়ার ফলের যে ট্রিটমেন্ট, মানে হেয়ারের যে চিকিৎসাগুলো সেগুলো নিয়ে আপনার কাছে জানতে চাইবো। হেয়ার ফল আমার মনে হয় যে এটা একটা সবার কমন সমস্যা। এছাড়া আরও যেই রয়েছে যারা অলরেডি হেয়ার ফল হয়ে ভল্ট হয়ে গেছে, হ্যাঁ ভল্ট হয়ে গেছে এবং সমস্যায় ভুগছে, তাদের জন্য আসলে কি চিকিৎসা আপনারা সাজেস্ট করছেন? হেয়ার ফলটা আসলে কি, এটা কিন্তু আমাদের অনেকেই আমরা বুঝি না। ইউজুয়ালি কিন্তু এক একটা হেয়ারের লাইফ সাইকেল আছে, ওই লাইফ সাইকেলটা শেষ হয়ে গেলে ও শেডেড হয়ে যাবে, অ্যাগেইন ওর যে ফলিকলটা আছে বা বীজ বলি যদি একদম বাংলায়, ওখান থেকে নতুন একটা হেয়ার গ্রো করবে। অ্যান্ড ন্যাচারালি কিন্তু আমরা বলি যে নর্মালি 50 to 100 হেয়ার ফল এভরিডে হওয়াটা নর্মাল। হ্যাঁ, সো 100-এর উপরে যখন চলে যাচ্ছে এটাকে আমরা হেয়ার ফল বলছি। সো হেয়ার ফল হবে, বাট ওখানে নতুন করে হেয়ার রিগ্রোথ হচ্ছে কিনা, আপনার ভলিউমটা ডে বাই ডে কমে যাচ্ছে কিনা সেটাকে আপনাকে নোটিস করতে হবে। চুল তো পড়বেই, আবার নতুন করে চুল গজাবে, বাট যখন চুল অ্যাকচুয়ালি পড়ছে যে 100-এর উপরে চলে যাচ্ছে, অ্যাবনর্মাল লেভেলের চুল পড়ছে, দ্যাট ইজ কল্ড হেয়ার ফল। এবং ওই হেয়ার ফলের অনেকগুলো রিজন আছে, কোনোটা আছে অ্যান্ড্রোজেনিক হেয়ার ফল, কোনোটা আছে জেনেটিক্যাল রিজন আছে, কোনোটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স যেটা অ্যান্ড্রোজেনিক আমরা বললাম, কোনোটা আছে আপনার ডেনড্রাফের জন্য হচ্ছে, কোনোটা কোনো ইনফেকশনের জন্য হচ্ছে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে। সো লটস অফ রিজন ইজ হিয়ার। এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট যেটা আপনি জানতে চাইলেন সেটা হচ্ছে আমরা রিজনটাকে আইডেন্টিফাই করে
আমাদের মেডিসিন তো অফকোর্স ইন্ট্রোডিউস করতে হয়, কিছু থেরাপি ইন্ট্রোডিউস করতে হয়, এবং এই থেরাপিগুলো মেডিসিনগুলো টোটালি পেশেন্টের যে কারণে হেয়ার ফল হচ্ছে সেই কারণের সাথে মিলিয়ে আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হয়। বাট একটা থেরাপি যেটা পিআরপি থেরাপির কথা আমি বলছি, পিআরপি থেরাপিটা অলমোস্ট আমরা সব পেশেন্টদেরকেই দিচ্ছি, বিকজ ইটস রিজেনারেটিভ থেরাপি। আমাদের বডি সেল থেকেই আমাদের ট্রিটমেন্টটা হচ্ছে, বডি ব্লাড সেল থেকে, যেটার মধ্যে হচ্ছে প্লেটলেট, আমরা জানি সবাই অনুচক্রিকা যেটা, ওটার মধ্যে গ্রোথ ফ্যাক্টর আছে, বিভিন্ন ধরনের সাইটোকাইন আছে। এই জিনিসগুলো আমাদের হেয়ার ফলিকলকে নিউট্রিশন দিচ্ছে, ব্লাড সাপ্লাই বাড়াচ্ছে, এবং আলটিমেটলি ওখান থেকে হেয়ারটা আবার নতুন করে গ্রো করছে। এছাড়াও এখন অ্যাডভান্স টেকনোলজিতে আরও অনেক ধরনের মেডিসিন আছে, যেমন ডুটাস্টেরয়েড কন্টেইনিং, আমরা এরকম কিছু মেডিসিন আছে যেটা আমরা পিআরপির সাথে কম্বাইন্ড করে ইনসার্ট করছি। লো লেভেল লাইট থেরাপি আছে, বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টরস আসছে, স্টেম সেল আসছে, এগুলো আমরা কিন্তু হেয়ার ফলের জন্য আমরা ইন্ট্রোডিউস করি, পেশেন্টকে ইনজেকশনের মাধ্যমে দিচ্ছি। এছাড়াও যেটা ভল্ট হয়ে যাচ্ছে, যারা একদম চকচকে হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে যেটা ট্রিটমেন্ট হয় আমাদের, সেটা হচ্ছে যে পেশেন্টের যদি পেছনের দিকটাতে ভালো একটা অ্যামাউন্টের হেয়ার থাকে, ওইখান থেকে আমরা হেয়ারটাকে সামনে নিয়ে এসে আমরা এটাকে ট্রান্সপ্ল্যান্ট করে দিচ্ছি। বাট কতটুকু তার ওই চকচকে মাথাটা ভরাট হবে সেটা ডিপেন্ড করে তার কতটুকু অ্যামাউন্টের ডোনার হেয়ার আছে। ডোনার যদি ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু পেছন থেকে নিয়ে এসে সামনে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা সম্ভব। জি, তার মানে আসলে কাজগুলো আইডেন্টিফাই করার জন্য কজটা আসলে আইডেন্টিফাই করেন আপনারা, কেন হেয়ার ফল হচ্ছে। course, জি of জি। course. আমি আরও আসবো আপনার কাছে, আমাদের আরও একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর আবারও ফিরলাম আপনার কাছে। আমরা শুনছিলাম যে হেয়ার ফলের যে চিকিৎসাগুলো আপনি বলছিলেন, কারণ আইডেন্টিফাই করে চিকিৎসা আপনারা করে থাকেন। যেহেতু হেয়ারের কথা আসলো, মাথার চুলের কথা আমরা শুনলাম, একটু জানবো আনওয়ান্টেড হেয়ারের কথা। এটা কিন্তু খুবই একটা কমন সমস্যা, খুবই কমন প্রবলেম, এবং সবাই এটা চিকিৎসা চায়, ফিমেল বিশেষ করে মেয়েরা। কারো যদি ফেসে বা যেসব জায়গায় তার হেয়ার হওয়ার কথা না, খুবই আনকমফোর্টেবল ফিল করে মেয়েরা। সেক্ষেত্রে আনওয়ান্টেড হেয়ারের যে চিকিৎসা, একটা সময় লেজার নিয়ে খুব কথা হচ্ছে, এখনও হচ্ছে, একটু জানবো আসলে কিভাবে চিকিৎসাটা করান আপনারা। আনওয়ান্টেড হেয়ারটা কি, এটা প্রথমে যদি একটু বলতে চাই দুটো লাইনে। একটা হচ্ছে অবাঞ্ছিত লোম, মানে বডির ফুল বডিতেই তো আমাদের বিভিন্ন ধরনের হেয়ার আছে, তাই না? এক একটা এক এক রকম হেয়ার আছে। আমি আমার ফেসের হেয়ার চাচ্ছি না, কিংবা আমি আমার হাতের হেয়ার চাচ্ছি না, পায়ের হেয়ারটা আমার পছন্দ হচ্ছে না, সো সেটাই কিন্তু আমার জন্য আনওয়ান্টেড হয়ে যাচ্ছে। সো আমরা বডির যে কোনো জায়গার হেয়ারকেই কিন্তু পার্মানেন্টলি রিমুভ করার জন্য লেজার করছি। এখন লেজার কিন্তু কয়েকটা টাইপ আছে, যেমন ডায়োড আছে, লং পালস লেজার আছে, এছাড়া রুবি আছে, আলেকজান্ড্রয়েড আছে। এই কম্বিনেশন লেজারগুলো কিংবা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেজারগুলো আমরা ইউজ করে থাকি আনওয়ান্টেড হেয়ারটাকে পার্মানেন্টলি রিমুভ করার জন্য, বডির যে কোনো জায়গার হেয়ারের জন্য। ইউজুয়ালি মান্থলি একটা করে সেশন দেওয়ার প্রয়োজন হয়, হয়তো কারো ক্ষেত্রে 5টা থেকে 10টা সেশনের মধ্যেই মোটামুটি কমপ্লিটলি হেয়ারটা রিমুভ করা সম্ভব। বাট এই যে সেশনটার কথা আমি বলছি, এটা কিন্তু ডিপেন্ড করে দুটো জিনিসের উপরে। ফার্স্ট অফ অল ডিপেন্ড করে হচ্ছে আপনার মেশিনটার উপরে, মেশিনটা আসলে কতটুকু ভালো কোয়ালিটি। অনেক মেশিন আছে বা অনেক পেশেন্ট আসে আমাদের কাছে এসে বলেন যে ডক্টর আমি 20টা সেশন নিছি, 22টা সেশন নিছি, আমার হেয়ার যায়নি। কেন যাবে না? যদি গুড কোয়ালিটির একটা ভালো মেশিন হয়, অফকোর্স এটা যাবে। উইদিন 5 to 10 সেশনের মধ্যে কিন্তু রিমুভ করা পসিবল, যদি ভালো মেশিন হয়। অ্যান্ড সেকেন্ড আরেকটা রিজন যেটা বলি, এটাও ডিপেন্ড করে যদি হরমোনাল কোনো ইমব্যালেন্সের জন্য আনওয়ান্টেড হেয়ারগুলো ডেভেলপ করে, সেই ক্ষেত্রে ইউজুয়ালি আমরা দেখি যে হয়তো 7টা থেকে 10টা সেশনের মধ্যে তার হেয়ারটা রিমুভ হয়ে যায়, মোটামুটি পার্মানেন্টলি রিমুভ হয়ে যায়। বাট হয়তো 6 মান্থ পর, 4 মান্থ পর বা 1 ইয়ার পর আবার হালকা কিছু হেয়ার আসে, সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে আবার 2টা বা 3টা সেশন নিলে কিন্তু ওটাও পার্মানেন্টলি রিমুভ হয়ে যায়। হেয়ার কি আর ফেরত আসতে পারে কিনা এই চিকিৎসাগুলো করার পর? আমাদের আবার ফেরত লেজারের কাজ কি? লেজারের কাজ হচ্ছে হেয়ার ফলিকলটাকে কিন্তু আমরা অ্যাটাক করি। ও যদি হেয়ার ফলিকলটাকে ড্যামেজ করে দেয়, ফলিকলই যদি না থাকে, তাহলে হেয়ার আসবে কোত্থেকে? জি।
আচ্ছা, তার মানে আসলে না আসার সম্ভাবনাটাই বেশি। অনেকে আসে না কিন্তু, ইউজুয়ালি আসে না। তারপর যদি একটা দুইটা হেয়ার হরমোনাল ইমব্যালেন্স যাদের আছে তাদের যে আনওয়ান্টেড হেয়ারটা হয়, যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা হচ্ছে হরমোন, যে কোনো ধরনের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে ফেসের এগুলাতে ছেলেদের মতো মেয়েদের অনেকগুলা আনওয়ান্টেড হেয়ার গ্রো করে। এই ধরনের হেয়ারগুলোতে সাধারণত দেখা যায় যে পরবর্তীতে কিছু হেয়ার ব্যাক করে, বাট ওটাকে পরবর্তীতে 2-3টা সেশনের মধ্যে কিন্তু আবার রিজলভ করা সম্ভব হয়। তার মানে আসলে আর এটা অনেকেরই আমার মনে হয় যে অবাঞ্ছিত লোম নিয়ে আসলে অনেক প্রশ্ন রয়েছে, ভোগান্তির শিকার হয় শিকার হয়েছেন। একটি বিষয় আসলে না জানলেই নয়, এই যে বিউটিফিকেশনের কথা আপনি বলছিলেন, এই যে ফিলারগুলো দেওয়া হয়, ফিলারের বিষয় নিয়ে অনেকে অনেক কিছু জানতে চান যে এটা মুভমেন্টে বা বডি ফেস এক্সপ্রেশনে কোনো ইফেক্ট করে কিনা। ফিলার আসলে ফেসিয়াল এক্সপ্রেশনে বা মুভমেন্টে কোনো ধরনের কোনো প্রবলেমই করে না, বিকজ আমরা এটা জাস্ট একটা ভলিউম ক্রিয়েট করছি। হ্যাঁ, বাট যদি এটার কোশ্চেনটা আমি প্রপারলি অ্যান্সার দিতে চাই, তাহলে আমি বলবো যে বোটক্সের কথা যেটা আমি বলছিলাম বা থ্রেডসের কথা যেটা আমি বলছিলাম, বোটক্স আমাদের ফেসের তো অনেকগুলো মাসল আছে, তাই না? আমরা হাসছি, এটার জন্য একটা মাসল, আমাদের হাসতে মাসলটা কাজ করছে। আমরা যখন চুইং করছি, চিবিয়ে আমরা খাবার খাচ্ছি, তাই না, তখন একটা মাসল আমাদের কাজ করছে। আমরা চোখ বন্ধ করছি, শীষ দিচ্ছি, কপাল কুঁচকাচ্ছি, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মাসেলের অ্যাক্টিভিটিসের জন্য হচ্ছে। সো আমরা যে মাসলটাকে টার্গেট করে এই ট্রিটমেন্টটা করছি, সেই মাসলটাকে ইনজেক্ট না করে যদি আমরা অপোজিট বা অন্য পাশের একটা মাসলকে আমরা ভুলবশত ইনজেক্ট করি, তাহলে কি হচ্ছে, ওই মাসেলের অ্যাক্টিভিটিসটা অফ হয়ে যাচ্ছে, যেটা তখন কিন্তু মুভমেন্টে প্রবলেম হবে, এক্সপ্রেশনে প্রবলেম হবে, দেখতে খারাপ লাগবে। জি, যেটা আপনি এর আগেও বলছিলেন, এক্স্যাক্টলি অন্য মাসলে যদি চলে যায় বা স্কিল হ্যান্ডে না করা হয়, তাহলে এই ধরনের ইফেক্টগুলো হতে পারে। একটি কথা না বললেই নয়, ফেয়ারনেস বা বডি কমপ্লেকশন নিয়ে আসলে এটা মনে হয় আপনি সবচেয়ে বেশি পান রোগীদের ক্ষেত্রে। এখন কিন্তু খুব এই বিষয়গুলো আসছে, ফেয়ারনেস বিষয়, বডি কমপ্লেকশন নিয়ে। আসলে কি এটার কোনো চিকিৎসা রয়েছে কিনা? এখন অনলাইনে আপনি ঢুকেন, ব্রাউজ করলেই দেখবেন লটস অফ প্রোডাক্ট সেল হচ্ছে, বিভিন্ন ধরনের পেজগুলো ফর্সা করে ফেলছে, এই করে ফেলছে, সেই করে ফেলছে। আলটিমেটলি এইগুলোর মধ্যে কিন্তু ট্রিটেনয়েন, হাইড্রোকুইনোন, স্টিরয়েড অপরিমিত মাত্রায় ইউজ করে পেশেন্টদেরকে এত সুন্দর সুন্দর প্রমোশনাল ভিডিওস দিচ্ছে, সবাই আমরা আকৃষ্ট হয়ে যাচ্ছি। ওই জায়গাটা যাওয়া যাবে না, বিঘ্ন। বাট হ্যাঁ, কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো প্রপারলি গাইডলাইন মেনটেন করে পেশেন্স রেখে প্রপারলি যদি আমরা এটাকে পেশেন্টকে দিতে পারি, ইনজেকশনস আছে, কিছু কিছু অ্যাপ্লিকেশনস আছে, এগুলো যদি প্রপারলি মেনটেন করা যায়, অ্যান্টিঅক্সিডেন্ট ইনজেকশনগুলোর মাধ্যমে দেখা যায় আপনার যে কমপ্লেক্সন, আমার যে কমপ্লেক্সন, এর চেয়ে 2 থেকে 3 শেড ব্রাইট হওয়া সম্ভব। বাট এটাও কিন্তু একটা সার্টেন টাইমের জন্য, একটা সার্টেন টাইম আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, এবং ট্রিটমেন্ট নেওয়ার পর আবার একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু এটা থাকবে, ধীরে ধীরে কমে যেতে থাকবে। বাট আপনি যদি এটার ফাংশনিংটাকে সাস্টেইন করাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আবার কিছু কিছু ট্রিটমেন্ট কন্টিনিউ করে যেতে হবে। এই যে বিভিন্ন সেলিব্রিটিরা হঠাৎ করে ব্রাইট হয়ে যাচ্ছে, বা সেলিব্রিটি বাদ দিয়ে এখন তো নর্মাল আমাদের সাধারণ জনগণই কিন্তু হঠাৎ করে ব্রাইট হয়ে যাচ্ছে, কীভাবে হচ্ছে? অফকোর্স ইটস পসিবল, বাট অথেন্টিক একটা ওয়েতে প্রপার গাইডলাইন মেনটেন করে একজন চিকিৎসকের আন্ডারে থেকে যদি ট্রিটমেন্টগুলো নেওয়া যায়, ইটস পসিবল। শুধুমাত্র অ্যান্টিঅক্সিডেন্ট ইনজেকশন না, সাথে কিন্তু আমাদের কিছু লেজারের ট্রিটমেন্ট আছে, সাথে আমাদের কিছু মেডিকেটেড আপনার ফেশিয়ালস বা পিলিং বা মেজোথেরাপি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট বা বিভিন্ন ধরনের পেপটাইডসের মাধ্যমে আমরা করছি অ্যাডভান্সড যে ট্রিটমেন্টগুলো, সেগুলোকে কিন্তু একটা স্কেডিউল মেনটেন করে একটু লম্বা সময় ধরে ট্রিটমেন্টগুলো যদি করা যায়, ইটস পসিবল। জি, তার মানে আসলে সব কিছুরই মেইনটেনেন্স ডোজ আছে। অফকোর্স আমি যদি একটা চিকিৎসা নেই, একটা নির্দিষ্ট সময় পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেটাকে আবার মেনটেন করার জন্য মেইনটেনেন্স ডোজটা কন্টিনিউ অবশ্যই দরকার, যেটা আসলে বোঝা গেল এই চিকিৎসার মাধ্যমগুলো। আমি আবার ফিরবো আপনার কাছে, আমাদের বিরতির সময় হয়ে গেছে আপনার।
বিরতির পর আবারও ফিরলাম ডাক্তার তাসনিম খান আপনার কাছে। আমরা কিন্তু বেশ কিছু বিষয় আপনার থেকে জেনে ফেলেছি। বলছিলেন হেয়ার ফলের চিকিৎসা, বলছিলেন অ্যান্টি এজিং, এবং শুনলাম যেটা ফেয়ারনেসের যে চিকিৎসাগুলো আসলে রয়েছে, এবং মানুষ যেন ভুল চিকিৎসা না নেয়, এটাই আমাদের মেইন মেসেজ, যেন ভুল চিকিৎসা নিয়ে নিজের ক্ষতি না করেন। আরও একটি বিষয়, আসলে যেহেতু বিউটিফিকেশনই মূলত আজকে কথা বলছি আমরা, মেস্তা একটি খুব কমন সমস্যা। হ্যাঁ, ছেলে মেয়ে সবারই, তবে মহিলারা আমার মনে হয় বেশি ভুগে থাকেন। সেক্ষেত্রে এই মেস্তার চিকিৎসার ক্ষেত্রে কিন্তু অনেকেই বলেন যে আমি চিকিৎসা নিয়েই ভালো হই, যেটা আমার মূল জানার বিষয়, কিন্তু আমি আবার কিছুদিন পর আমার মেস্তাটা ফিরে আসে, বা হয়তো পুরো না আসলেও কিছু কিছু থেকে যায় আমার মুখে। আসলে কি মেস্তা পুরোপুরি ভালো হয় কিনা, বা এর কোনো আধুনিক চিকিৎসা আপনারা দিচ্ছেন কিনা? আচ্ছা, মেস্তা এমন একটা রোগ যেটা আসলে কমপ্লিটলি কখনো ভালো হয় না, বা হয়ে গেলেও 6 মান্থ পর বা 1 ইয়ার পর আবার ব্যাক করে। সো ট্রিটমেন্ট করতে গেলে পেশেন্টকে প্রথমেই কাউন্সেলিং করে ফেলি আমরা সাধারণত, যে এটা আপনার যদি মেস্তাটা খুব আর্লি স্টেজ হয়, আর্লি স্টেজের মেস্তা হয়, ধরেন 6 মান্থ হয়েছে বা 4 মান্থস হয়েছে, পেশেন্ট আমার কাছে আসলো, সেক্ষেত্রে আমরা দেখি যে মেস্তাটা সাধারণত ওই সময় উপরের লেভেলে থাকে স্কিনের, একদম উপরে আমরা এপিডার্মাল যে লেয়ারটা, সেটার কথা যদি বলি, তারপর আস্তে আস্তে সময়ের সাথে কিন্তু মেস্তাটা ভিতরের দিকে ঢুকতে শুরু করে। যদি স্কিনের যদি লম্বা সময়ের জন্য হয়ে থাকে, তাহলে দেখা যায় আমরা দেখলেই বুঝতে পারি, কিন্তু আমরা তো স্কিন অ্যানালাইসিস করে নেই, বাট তারপর আমরা দেখলেই বুঝতে পারি, হিস্ট্রি নিলেই বুঝতে পারি যেটা কোন লেয়ারে আছে। সো মেস্তা আসলে যদি ডিপ লেয়ারে চলে যায়, এটা ট্রিটমেন্ট করলে হয়তো চারদিক থেকে সরানো সম্ভব হয়, বাট একটা জায়গায় এসে কিন্তু থেমে যায়, ওটুকু আর কিন্তু সহজে সরতে চায় না। বাট ট্রিটমেন্ট যখন আমরা করি, আমরা তো অনেক যুগ যুগ ধরেই তো ট্রিটমেন্ট আসলে হয়, বাট অ্যাডভান্স যখন আমরা ট্রিটমেন্টগুলো নিয়ে আসছি, কিছু ইনজেক্টেবল সার্ভিস আছে সেগুলো, কিছু লেজার আছে, ওগুলো আমরা যখন করছি, এবং কেমিক্যাল পিলের কথা তো আপনারা শুনেছেন। কেমিক্যাল পিল কিন্তু আমরা অনেক ধরনেরই করি, বাট রিসেন্টলি আরও নতুন নতুন কিছু কেমিক্যাল পিল আসছে, যেগুলোতে মোটামুটি একদম উপরের লেভেলের মেস্তা থেকে মিডিয়াম যে লেয়ারটা, আমাদের এপিডার্মাল লেয়ারে যে মেস্তাটা আসে, সেটাকেও কিন্তু কমানো সম্ভব হয়, অনেক ক্ষেত্রে চলেও যায়, বাট 6 মান্থ বা 1 ইয়ার পর কিন্তু আবার একটু ব্যাক করে। সো সেই ক্ষেত্রে পেশেন্টের জন্য আমাদের সাজেশন থাকে যে অলওয়েজ আপনি একটা মেনটেনেন্স ট্রিটমেন্টের মধ্যে আপনাকে থাকতে হবে, প্রোটেক্টিভ ট্রিটমেন্টের মধ্যে আপনাকে থাকতে হবে। জি, তার মানে যেটা আসলে বারবার উঠে আসছে, মেইনটেনেন্সের কথাটা উঠে আসছে চিকিৎসার ক্ষেত্রে এবং যত্নের ক্ষেত্রে। হ্যাঁ, এখন এই যত্নের বিষয়টি নিয়ে আপনার কাছে আমি জানবো, যে কেউ যদি চায়, বা সবাই চায় আসলে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে সবার সামনে, এবং নিজের কনফিডেন্সটাও ধরে রাখার জন্য সবাই সৌন্দর্যকে ভালোবাসে, সেই ক্ষেত্রে জানতে চাওয়া, যেহেতু আজকে অনেকগুলো চিকিৎসার কথা আমরা শুনলাম, আধুনিকভাবে আসলে ত্বকের যত্নের ক্ষেত্রে আপনি আসলে কি বার্তা দেবেন, যে ত্বকের যত্নটি কেমন হওয়া প্রয়োজন একজন সাধারণ মানুষের ক্ষেত্রে? আচ্ছা, প্রত্যেকটা বয়স অনুযায়ী ত্বকের চাহিদাগুলো কিন্তু চেঞ্জ হয়। এখন একটা বাচ্চা, যে 16 থেকে 18 বছর বয়সের যে বাচ্চা, ওদের জন্য কিন্তু কি দরকার, একটা ক্লিনজিং, গুড ময়শ্চারাইজার, পাশাপাশি একটা সানব্লক, এটুকু হলেই কিন্তু হয়ে যাচ্ছে। বাট যখন আমাদের এজটা চলে আসতেছে 25-এর কাছাকাছি, তখন আমাদের এজিনের সাইনটা তখনও হয়তো বা আসেনি, বাট হয়তো বা আসবে, এরকম একটা এজ। এবং তখনও দেখা যায় হয়তো কেউ ইউনিভার্সিটি শেষ করেছেন, কেউ হয়তো সার্ভিসে ঢুকছেন, এমন একটা বয়স, বোধ ছেলে এবং মেয়ে, সেই ক্ষেত্রে কিন্তু চাহিদাটা আবার একটু চেঞ্জ হয়ে যায়। ক্লিনজার, ময়শ্চারাইজার, সানব্লক, এই 3টা জিনিস খুবই দরকার। পাশাপাশি তখন আমরা দেখি যে তার একটু স্ট্রেস থাকে, সেই স্ট্রেসের সময় কি হয়, চোখের চারপাশটা কালো হয়, একটু ঘুমটা কম হচ্ছে, কিংবা হচ্ছে যে কোনো কারণেই তখন চোখের চারপাশে একটা আন্ডার আই ক্রিম আমরা যেটা বলি, সেটা ইম্পর্ট্যান্ট হয়ে যায়, একটা সেরাম ইম্পর্ট্যান্ট হয়ে যায়। সেটা যদি আমরা আসলে অনেকগুলো আপনার স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্ট আছে, বাট ওই সময়টার জন্য আমি বলবো যে স্কিনের নিড অনুযায়ী হয়তো বা ভিটামিন সি একটা সেরাম কিংবা নায়াসিনামাইডের একটা সেরাম উনি সাথে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু স্কিনটা কী হবে, যে একটা স্ট্রেসফুল কন্ডিশনে তার স্কিন একটা স্ট্রেস তৈরি হয়েছে, সেটাকে হয়তো বা অনেকটা রিডিউস করবে। ভিটামিন সি এর সিরামটা মর্নিংয়ে ইউজ করা বেস্ট, নায়াসিনামাইডটা ডে টাইম, নাইট টাইম, এনি টাইম উনি ইউজ করতে পারে, ইভেন উনি দুটোতেই কন্টিনিউ করতে পারেন, একটা দিনের বেলা, একটা রাতের বেলা। অ্যান্ড অবশ্যই আফটার দ্য ময়শ্চারাইজারের পর সানব্লক ইউজ করতে হয়। এখন যদি এটা চলে আসে আমরা 30-র পর,
সেই ক্ষেত্রে কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে। যত এজ বাড়বে তত কিন্তু ড্রাস্টিক্যালি আমরা মেডিসিনগুলোও চেঞ্জ করবো এবং ফাস্ট চেঞ্জ আসবে। সেক্ষেত্রে বলবো যে আমরা অ্যান্টি এজিংয়ের সাইন মানে এজিংয়ের সাইনটাকে ডিলে করার জন্য পেশেন্টকে তখনই আপনার কিছু ইনগ্রেডিয়েন্ট আছে, যেমন রেটিনলের যে সেরাম আছে বা রেটিনলের যে ক্রিমগুলো আছে এগুলোর ইন্ট্রোডিউস করতে হবে তার স্কিনের সাথে। পাশাপাশি তার একটা নাইট ক্রিম যেগুলোর মধ্যে এক্সট্রা পেপটাইডস আছে, এক্সোজোম আছে, স্টেম সেল টাইপের কিছু প্রোডাক্ট আছে, এগুলোকে নাইট ক্রিম হিসেবে ইউজ করা উচিত। সেরামটাও কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হয়ে কিছুটা আপনার লাইফ সেল কন্টেইনিং যে সেরামগুলো আছে সেগুলো কন্টিনিউ করা উচিত। রেটিনল আনা উচিত, একবার ভিটামিন সি ইউজ করা উচিত এবং কন্টিনিউয়াসলি যে উনি ইউজ করতে থাকবে ব্যাপারটা কিন্তু সেটা না। টাইম টু টাইম কিন্তু এই জিনিসগুলো চেঞ্জ হয় এবং এটা স্কিন প্যাটার্ন, স্কিন টাইপ, কোয়ালিটির উপর চেঞ্জ হয়। সো ডার্মাটোলজিস্টের কনসালটেশন নিয়েই ইউজ করবে এবং এরকম করে বয়সের সাথে সাথে কিন্তু আমাদের এই স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে পেশেন্টের নিড অনুযায়ী। যেটা বলবো সেটা হচ্ছে যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ডার্মাটোলজিস্ট রিকমেন্ডেড প্রোডাক্ট ইউজ করতে হবে। অনেকে এসে আমার কাছে বলেন, ডক্টর আমি তো বিশাল বড় বড় ব্র্যান্ডের নাম বলছেন, আমি তো এই ব্র্যান্ডের ময়শ্চারাইজার ইউজ করি, ওই ব্র্যান্ডের সানব্লক ইউজ করি। দেন আমি শোনার পর অলওয়েজ বলি, দেন আমার কাছে কেন এসেছেন? তাই না? এই জন্যই আসেন তারা যে ব্র্যান্ড ভ্যালু দিয়ে লাভ নেই। প্রোডাক্ট ইউজ করতে হবে আপনার স্কিনের প্রয়োজন অনুযায়ী এবং ডার্মাটোলজিস্ট রিকমেন্ডেড প্রোডাক্ট ইউজ করতে হবে। সেটা কস্ট কত সেটার উপর ইম্পর্টেন্ট না কিন্তু, তাই না? সো বড় ব্র্যান্ড দেখে আমরা প্রোডাক্ট কিনে নিজের স্কিন কেয়ার খুব ভালো হচ্ছে, এটা অ্যাবসলিউটলি রং কনসেপ্ট। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে আয়োজনে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও ইনভাইট করার জন্য, আমারও ভালো লেগেছে, অনেক কথা বলে ফেললাম। জি অবশ্যই। দর্শক, আরোগ্য নিকেতনের আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আমরা জানলাম ত্বকের বিভিন্ন রকম আধুনিক চিকিৎসা নিয়ে এবং একদমই শেষে আমাদের চিকিৎসক কিন্তু বললেন কিভাবে আপনি বয়স অনুযায়ী এবং নিজের ত্বকের ধরন বুঝে ত্বকের যত্নটি করবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে। আশা করি সবাই অনেক উপকৃত হয়েছেন। সবার সুস্থতা কামনায় আজকে আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি।